ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে সম্প্রতি বড় ধরনের একটি অভিযান চালিয়ে 280টি মুসলিম ধর্মীয় স্থাপনা ধ্বংস করেছে রাজ্য প্রশাসন। ইখওয়ানি আসহাবুল জালালা ওয়াস সুমু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। يسرني باسم سيدي خادم الحرمين الشريفين الملك স্লোগানে স্লোগানে উত্তাল ভারত, মোদি হটাও ভারত বাঁচাও আন্দোলনে মুখর গোটা ভারত। কাতর হাসিনা একদিন যেভাবে ব্যর্থতা ঢাকার জন্য রেসিপির আশ্রয় নিয়েছিলেন, আজ মোদিকে ঠিক একই পথের। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আর কথা না বাড়িয়ে চলেন আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে পুরো ভিডিও ক্লিপটি দেখাই, তারপর কিছু কথা বলছি। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে সম্প্রতি বড় ধরনের একটি অভিযান চালিয়ে 280টি মুসলিম ধর্মীয় স্থাপনা ধ্বংস করেছে রাজ্য প্রশাসন। ধ্বংস হওয়া স্থাপনাগুলোর মধ্যে রয়েছে 225টি মাদ্রাসা, 30টি মসজিদ, 25টি মাজার এবং 6টি ঈদগাহ। প্রশাসনের দাবি, এসব স্থাপনার কোনো আইনি অনুমোদন ছিল না এবং এগুলো উগ্রপন্থা ছড়ানোর কেন্দ্রে পরিণত হওয়ার শঙ্কা ছিল। বিজেপি সরকার বরাবরই অভিযোগ করে আসছে, অবৈধ ধর্মীয় স্থাপনাগুলো উগ্রবাদ ও সন্ত্রাসবাদ চর্চার জায়গা হয়ে উঠেছে। এই ঘটনার কয়েকদিন আগেই জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন হিন্দু পর্যটক নিহত হন। এই প্রেক্ষাপটে উত্তরপ্রদেশ সরকারের অভিযানকে কেউ কেউ নিরাপত্তা নিশ্চিতের পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার অনেকে ধর্মীয় সংখ্যালঘুদের টার্গেট করার অভিযোগ তুলছেন। ঘটনাগুলো ভারতের সাম্প্রতিক ধর্মীয় ও রাজনৈতিক উত্তেজনার প্রতিফলন হিসেবেও বিবেচিত হচ্ছে। স্লোগানে স্লোগানে উত্তাল ভারত, মোদি হটাও ভারত বাঁচাও আন্দোলনে মুখর গোটা ভারত। নিজ দেশের অর্থনীতির টালমাটাল অবস্থায় পার্শ্ববর্তী দেশগুলোর সাথে সম্পর্ক নষ্ট করা আর যুদ্ধে জড়ানোই খেপেছেন দেশটির সাধারণ নাগরিকরা। এমনকি বিজেপির অনেক নেতাকর্মীও এখন মোদি হটাও আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। মোদি বিরোধী আন্দোলন এমন তুঙ্গে ওঠার পর দেশটির বিভিন্ন মহলে নতুন করে প্রশ্ন উঠেছে, তবে কি এই আন্দোলনেই মোদি সরকারের পতন হচ্ছে? দেশটির প্রথম সারির একটি গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, কাশ্মীর হামলাকে কেন্দ্র করে 260 জন মুসলমানের লাশ চাওয়া বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আর হকার সাংবাদিক খ্যাত রিপাবলিক বাংলা টিভির ময়ূক রঞ্জন ঘোষকে খুঁজে পাওয়া যাচ্ছে না সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে। ইতিমধ্যে জনতার হাতে মার খেয়ে তারা পালিয়েছেন বলেও গুঞ্জন উঠেছে। প্রতিবেদনে আরো বলা হয়, বাংলাদেশিদের কাছে মলম বিক্রেতা উপাধি পাওয়া ময়ূক রঞ্জনকে রীতিমতো গণধোলাই দিয়ে কলকাতা ছাড়া করেছেন সে দেশের হিন্দু নাগরিকরাই। সমগ্র ভারত জুড়ে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর পায়তারা করছিল ময়ূক আর শুভেন্দু অধিকারী। শুধু কি তাই, বাংলাদেশের কোনো পণ্য আসতে দেবেন না বলেও ঘোষণা দিয়েছিলেন বিজেপির এই নেতা। এমনকি বাংলাদেশি রোগীদের ভারতে না গিয়ে পাকিস্তানে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন তিনি। এসবের পর বাংলাদেশিদের ভারতে যাওয়া বন্ধ হয়ে গেলে বিপাকে পড়ে না খেয়ে মরার দশা কলকাতার ব্যবসায়ীদের। এসবে ক্ষুব্ধ হয়ে কলকাতার সব ব্যবসায়ীরা একজোট হয়ে হামলে পড়েছে মুসলমানদের 260টি লাশ চাওয়া শুভেন্দুর উপর। আর মলম বিক্রেতা সাংবাদিক ময়ূক রঞ্জন তো শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই নানা প্রোপাগান্ডা ছড়াতে ব্যস্ত ছিল, যার লক্ষ্যই ছিল বাংলাদেশকে নিয়ে কটূক্তি করা আর গুজব ছড়ানো। দেশটির আন্দোলনকারীরা বলছেন, পাকিস্তানের সাথে যুদ্ধ বাঁধাতে ময়ূক আর শুভেন্দুর উস্কানির জন্য তাদের উপর খেপেছে ভারতের নাগরিকরা। এক পর্যায়ে তাদের গণধোলাই দিয়ে এলাকা ছাড়া করা হয় বলে দাবি করেন বিক্ষোভকারীরা। পেঁয়াজ ছাড়াও তো কত কি হয়, মিটিমিটি হেসে বলেছিলেন তিনি। সাংবাদিকরা হতভম্ব। জবাব ছিল পেঁয়াজের সিন্ডিকেট নিয়ে প্রশ্নে, তারপর কাঁচামরিচ, তারপর ডিম, তারপর বেগুন, একে একে এক এক রেসিপি। একসময় এটা রসিকতার পর্যায়ে ছিল, তারপর রসিকতার রূপ নিল নীতিতে, শেষমেশ নীতি রূপ নিল এক ভয়াবহ ব্যর্থতার, যার আছে শুধু বাংলাদেশ নয়, প্রতিবেশী ভারতও আজ যেন গ্যাস্ট্রিক, অম্বল আর হতাশায় কাতর। হাসিনা একদিন যেভাবে ব্যর্থতা ঢাকার জন্য রেসিপির আশ্রয় নিয়েছিলেন, আজ মোদি কি ঠিক একই পথের যাত্রী? ঢাকার রান্নাঘরের ফর্মুলা কি দিল্লির কনফারেন্স রুমে এসে গ্যাস্ট্রিকের বাতি জ্বালাচ্ছে? দাম বাড়ল পেঁয়াজের, উত্তরে তিনি বললেন পেঁয়াজ না খেলেও চলে। কাঁচামরিচের দাম হঠাৎ দ্বিগুণ, উত্তর এলো ফ্রিজে রেখে সংরক্ষণ করুন। ডিমের দাম বেড়েছে
উত্তর, সেদ্ধ করে রাখুন। বেগুন উধাও, সঙ্গে কুমড়োর বেগুন রেসিপি। মাংসের বাজারে অগ্নিমূল্য, কাঁঠাল দিয়ে কাবাব করুন। এই ছিল এক দেশের সরকার প্রধানের নীতি। ঘূর্ণিঝড়, সাইক্লোন, বৈদেশিক সংকট বা অর্থনীতির অবনতি সবকিছুর সমাধান ছিল কিচেন লেভেলে। গোটা দেশ তখন বলতো রাষ্ট্রনায়িকা কিচেন শেফ হয়েছেন। পাশাপাশি দাঁড়িয়ে থাকা তোষামোদের মুখ তখন হাস্যোজ্জ্বল প্রশংসায় ভাসিয়ে দিতেন দেশের সবচেয়ে অলৌকিক জ্ঞানদাতাকে। সংবাদ সম্মেলনে যেন তেলের ঝর্ণা বইত। বানরেরা তৈলাক্ত বাসবে না উঠলেও মন্ত্রীরা সংবাদ সম্মেলনের মাইকে তেলতেলে কলাগাছ বেয়ে উঠতেন অনায়াসে। তবে অতিরিক্ত তেল খেলেই যেমন পিত্ত জ্বলে, তেমনি রাষ্ট্রক্ষমতায় অতিরিক্ত আত্মবিশ্বাস, অদূরদর্শিতা ও ব্যর্থ নীতির জ্বালাও একদিন ভয়ঙ্কর রূপ নেয়। 5 আগস্ট 2024 তারিখটা আজ ইতিহাসের পাতায় লাল কালি দিয়ে লেখা। সেই দিন হীরক রানী পেলেন অক্কা। তীব্র জনরোষে পুড়ে ছারখার হলো স্বপ্নের কাজ ঘর। আম গেল, ছালাও গেল। পালাতে হলো রাতের আধারে। যারা কখনো তার পায়ের নিচে ফুল বিছাতেন, তারাই দিলেন বিদায়ের দোয়া। ভারতের গর্ভে আশ্রয় নিলেন এক সময়ের আয়রন লেডি। তবে সমস্যা এখানেই, ভারতেই আশ্রয় দিয়ে যেন বিপদ কিনে নিল। মোদী প্রশাসন মনে করেছিল এককালের রাজনৈতিক সঙ্গিনীকে আশ্রয় দিয়ে তারা কৌশলগত সুবিধা পাবে, কিন্তু উল্টো হলো। পেহেলগামের হামলার পর থেকে শুরু হলো দুর্ভাগ্যের ঝড়। যেদিকে মোদী তাকান, সেদিকেই এখন সর্বনাশ। অপারেশন সিঁদুর দিয়ে পাকিস্তানে হানা দিতে গিয়ে উল্টো 3টি রাফাল খুইয়ে ফেলল ভারত। বেলচুস্তানে মিসাইল ছুড়ে স্বাধীনতার স্বপ্ন দেখতে গিয়েও পেল শুধু মরুভূমির নীরবতা। ভারতের সেনারা হতভম্ব। পাল্টা আঘাতে প্রতিরোধ হারিয়ে যুদ্ধবিরতির দড়িতে ঝুলতে হলো দিল্লিকে। মার্কিন প্রেসিডেন্টের দ্বারস্থ হতে হলো মহাবীর মোদীকে। বিপর্যয়ের তালিকায় নাম তুলতে তুলতে মোদীর দল এখন ক্লান্ত। আজ ভারতীয় মিডিয়ায় আলোচনা, মোদী কি হাসিনার পথেই হাঁটছেন? অভ্যুত্থানের আগ মুহূর্তেও হাসিনা নিজেকে অদম্য ভাবতেন। তার মন্ত্রীরা বলতেন উনি জানেন কিভাবে দেশ চালাতে হয়। ঠিক যেমন মোদী নিজেকে মনে করেন অজেয় এক বীর। তার পতনই কি ঘনিয়ে আসছে? মোদী কি হবেন ভারতের ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী যার মসনদ পড়ে যাবে ভারতীয় সংস্করণের কোনো 5 আগস্টে জনগণের বিপ্লবে? দিল্লির এক নির্জন কোণে নিরাপত্তা ঘেরা বাংলোয় এক নারী বসে আছেন। চারপাশে ফ্রিজ ভর্তি কাঁচামরিচ, ডিম সেদ্ধ, পেঁয়াজবিহীন রাঁধুনি মশলা আর কাঁঠাল কাবাবের রেসিপি বই। তার হাতে ধরা চায়ের কাপ কাঁপছে। দেশ নেই, ক্ষমতা নেই, জাদু নেই, শুধু অবিশ্বাস আর ইতিহাসের বোঝা। দেয়ালের ওপাশে শোনা যায় বিবর্ণ খবরে মোদীর ব্যর্থতা নিয়ে আলোচনা। রান্নাঘরের পেছনের জানালা দিয়ে মাঝে মাঝে উকি দেন মহিলা, সেই হাসিনা। তার চোখে চেনা আতঙ্ক। এই আতঙ্ক একদিন তিনিও পার করে এসেছেন। এখন যেন মোদীর দিকে তাকিয়ে নিজেকে। পুরো ভিডিও ক্লিপটি দেখলেন। পুরো ভিডিও জুড়ে আপনাদের যদি কোনো মন্তব্য বা অভিযোগ থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। কমেন্ট বক্স অবশ্যই খোলা আছে। 5 আগস্টের পর অর্থাৎ শেখ হাসিনা পালানোর পর থেকে আপনারা কি মনে করতেছেন? বাংলাদেশ কি আসলে সঠিক পথে চলতেছে নাকি ভুল পথে যাচ্ছে? অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি মনে করি কিছুদিন, অল্প কিছুদিন, 5 আগস্টের পর কিছুদিন বাংলাদেশ সঠিক পথেই এগোচ্ছিল, কিন্তু বর্তমানে আমরা দেখতেছি সঠিক পথে আসলে বাংলাদেশ এগোচ্ছে না। কারণ হচ্ছে ডক্টর ইউনূসকে বসানো হয়েছে এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ছাত্রদের যে রক্ত দিয়ে, তারপর নিজের হাত দিয়ে পা দিয়ে পঙ্গু হয়ে তারপর কিন্তু ডক্টর ইউনূসকে এই গদিতে বসানো হয়েছে। কিন্তু সেই ছাত্র জনতার দাবি না মেনে তার নিজের ইচ্ছা মতো, তার মন মতো, মন গড়া কাজগুলো করতেছে। অধিকাংশ কাজগুলো তার মন মতো করতেছে। দেখতে পারলেন সামান্য একটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে কি পরিমাণ এই ছাত্রদের কি পরিমাণ ঘাম জড়াতে হয়েছে, কি পরিমাণ রাতের পর রাত ঘুমগুলোকে নষ্ট করতে হয়েছে। তো এই যে দাবিগুলো, এরপরে আসিফ নজরুল, এই আসিফ নজরুল সে গত 4 বছর আগে একটা পোস্ট করেছিলেন তার ফেসবুকে যে তিনি যখন আইনমন্ত্রী, মানে যদি কোনোদিন আইনমন্ত্রী হতে পারেন তাহলে দেশের আইনের ব্যবস্থায় পরিবর্তন করে ফেলবেন। অথচ আমরা দেখলাম গণঅভ্যুত্থানের পরে 5 আগস্টের পর তাকে আইনমন্ত্রী বানানো হয়েছে। অথচ দেখতে পারি আমরা বাংলাদেশ কোনো কিছুই পরিবর্তন হয়নি আইনের দিক থেকে। আপনারা দেখছেন কিনা ভাই? আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। মানে কোন রকম এদিক থেকে সেদিক হয় না। আসলে তার মানে কি উপরে চেয়ারে বসলে দুনিয়ার সবকিছু ভুলে যায় মানুষ নাকি? এরকমই আসলে বাস্তবতা? তো ভাই জানি না, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। ডক্টর ইউনূস যে পরিমাণ মানে উল্টাপাল্টা বর্তমানে করতেছে সেটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। কারণ নারীবাদীদেরকে নিয়ে যে পরিমাণ আলেম সমাজ সোচ্চার হয়েছে, তার কিন্তু এত আলেম, এত সমাবেশ, এত কিছু করতেছে, বিপক্ষে কথা বলতেছে, কোরআন হাদিসের বিপক্ষে যাচ্ছে, তা সত্ত্বেও কি আলেমদের কথা, কোরআনের কথা এগুলো কোনো তার কাছে গ্রহণযোগ্য নয়। সব গ্রহণযোগ্য কি ওই নারীবাদীরা কি বললো সেই কথাগুলো তার কাছে গ্রহণযোগ্য।
তো যাবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে ডক্টর ইউনূস কি ঠিকভাবে দেশ চালাতে পারতেছে নাকি অবশ্যই পারতেছে না, কমেন্ট বক্সে আশা করি লিখে জানাবেন। তো আর কোনো কথা না, ভিডিওটি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।